তো যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে মেলেটাসের থাকা অবস্থানকারী একজন গ্রিক দার্শনিক থালেস, তিনি প্রথম দেখলেন যে অ্যাম্বার, সেই অ্যাম্বারের রড, সে যখন নাকি দিয়ে ঘষা হয়, কোনো উল দিয়ে ঘষলে পরে সে তখন ওই ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারে। এখন এইটা যে দেখলেন যে আকর্ষণ করতে পারে, এই নিয়ে পরে আর কোনো এই নিয়ে কাজ টাজ হয়নি, খুব একটা লোকে ইন্টারেস্টেডও হয়নি। কিন্তু তারও 2000 বছর, প্রায় 2000 বছর পরে 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী এলিজাবেথের গৃহচিকিৎসক, তিনি দেখলেন যে ওনার ওই ব্যাপারটা আরও, ওটা শুধু ওটা না, ওটা আরও অনেক জিনিসকে ঘষলেই হয়, বিভিন্ন জিনিস ঘষে ঘষে উনি দেখলেন যে ব্যাপারটা হচ্ছে। তো ঠিক আছে, এখন এই হচ্ছে মানে হচ্ছে যে ওই আকর্ষণ টাকর্ষণ করতে পারছে। পরে তুমি যখন নাকি আমরা ওই ইলেকট্রনীয় থিওরি পড়বো, তখন তো ইলেকট্রন আবিষ্কার হয়নি। তা যখন দেখবো তখন দেখবো আসলে ঘষলে কি হয়। আসলে এখন আমরা জানি যে পদার্থের মাঝখানটায় থাকে হচ্ছে যে প্রোটন, আর তার চারদিকে ঘোরে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে। প্রোটনের এই আকর্ষণ বলের এই ঘোরে। তা এখন এই আকর্ষণ বল কিন্তু সব পদার্থের সমান না। যখন দুটো পদার্থকে ঘষা হয়, তখন যার আকর্ষণ বল অপেক্ষাকৃত কম সে দুটোর মধ্যে, তার থেকে যার আকর্ষণ বল বেশি, তাতে ইলেকট্রন চলে যায়। তো ইলেকট্রন যদি চলে যায়, যা ইলেকট্রন নেগেটিভ চার্জ এখন আমরা জানি, তা যার ঘাড়ে চলে যাবে সে হবে মাইনাস চার্জ, আর যার থেকে চলে যাবে তার প্রোটন তো ঠিকই রয়ে গেছে, সে হবে প্লাস চার্জ। এইভাবে দুটো বিভিন্ন রকম তড়িৎ সৃষ্টি হয়। এবং এই যে বিভিন্ন রকম তড়িৎ, এই নিয়ে আরও পরবর্তীকালে কাজ করেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তুমি যদি তোমার সোয়েটারে ঘষে তারপরে যদি তুমি সেটাকে ছেড়ে দাও, দেখবে সেটা সোয়েটারের গায়ে আটকে আছে। আবার ওই দুটো বেলুনকেই ঘষাঘষির পরে, মানে সোয়েটারে ঘষার পরে তুমি যদি সুতো দিয়ে ঝুলিয়ে দাও, কাছাকাছি আনলে দেখবে বেলুন দুটো ছিটকে গেছে, মানে বিকর্ষণ করছে। তার মানেই বোঝা গেল যে দুরকম তড়িৎ আছে। এখন এই রকম পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল যে এই ঘর্ষণের ফলে দুরকম তড়িৎ হয়, বিপরীত জাতীয় দুরকম তড়িৎ সৃষ্টি হয়। তা এই এবং এবং সমপরিমাণ ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হচ্ছে বিপরীত জাতীয় সমপরিমাণ, একই রকম। যতটা পজিটিভ তৈরি হবে ততটাই নেগেটিভ তৈরি হবে অন্যটায়। আর একই জাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। এখন এই যে তড়িৎ, দেখো এই কিন্তু একটা হচ্ছে যে এই যে তড়িৎ হলো, এই যে আধান চার্জ তৈরি হলো, এই চার্জটা কিন্তু দুটো সূত্র মেনে চলবে। একটা হচ্ছে যে দেখো যে এই একটাকে বলা হয় যে আধানের নিত্যতা সূত্র। সেটা হচ্ছে যে একটা বিচ্ছিন্ন সংস্থা, অন্যের সঙ্গে যোগাযোগ নেই এমন একটা কতগুলো বস্তুর সংস্থা, তাদের মোট আধানের পরিমাণ একই থাকবে। এটা থেকে ওটাই যেতে পারে, ওটা থেকে, কিন্তু সবকটার মোট আধানের পরিমাণ সেটা কিন্তু সবসময় একই থাকবে। আর হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা খণ্ডীকরণ, কোয়ান্টাম থিওরি পড়বে পরে। তা এটা কি জিনিস? এটা যে প্রকৃতিতে প্রাপ্ত যে ধনাত্মক বা ঋণাত্মক আধান সবসময় একটা মূল আধানের মানের তার গুণিতক হিসেবে থাকবে। কারণ হচ্ছে আমরা পরে দেখব ইলেকট্রন থিওরি পড়ার সময় যে ইলেকট্রন একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে গেলে তবে আধানের সৃষ্টি হয়। এখন একটা ইলেকট্রনের যা চার্জ, মানে হচ্ছে সেটার পরিমাণটা হচ্ছে এই যে 1.6 × 10⁻⁹ কুলম। এর থেকে তো তাহলে আর কম চার্জ তো পাওয়া যাচ্ছে না। তাহলে একটা ইলেকট্রন যদি দুটো ইলেকট্রন যায়, এর দ্বিগুণ হবে, তিনটে ইলেকট্রন গেলে 3 গুণ হবে, আর এটায় তত প্লাস হবে, যেটা যাচ্ছে সেটা হবে মাইনাস, আর যেটা কাজেই এই যে এইটার গুণিতক হিসেবে সবসময় চার্জ, তার ছাড়া অন্যরকম চার্জ পাওয়া যাবে না। একেই বলা হচ্ছে যে আধানের
খণ্ডীকরণ বা কোয়ান্টাম। তার মানে কোনো পদার্থে যে পরিমাণ আধান আছে কিউ, সেটা হচ্ছে এন ইন্টু ই। এন হচ্ছে এই যে +-1 এর মান, +-2 +-3 গোটা সংখ্যা, হ্যাঁ, এই হতে হবে, পূর্ণ সংখ্যা এরকম হতে হবে, অখণ্ড সংখ্যা হতে হবে এন এর মানটা। কারণ ই এর গুণিতক হিসেবে থাকবে, মাইনাস চার্জ হলে মাইনাস গুণিতক, আর প্লাস চার্জ হলে প্লাস গুণিতক, তাই না? বুঝতে পারলাম, এই যে মেনে চলবে। এখন দেখো, এই যে আধান যে গেল, আধান আমরা এই আধানের যাওয়ার পক্ষে ইলেকট্রন গেল যে পদার্থের ক্ষেত্রে আমরা পদার্থকে কতগুলো ভাগ করতে পারি। যত রকম পদার্থ আছে, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অন্তরক পদার্থ, একটা হচ্ছে অর্ধপরিবাহী, একটা আছে অতি পরিবাহী। তো তুমি দেখেছো যে এই যে রাস্তায় যখন নাকি বিদ্যুতের তার যায় লোহার খুঁটির উপরে, সেই তারটাকে একটা চীনামাটির বাটির ওপরে লাগানো থাকে। তার কারণ হচ্ছে ওই যে তড়িতের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, মানে ওর মধ্যে তড়িৎ যেতে পারে। আর যদি লোহার পোস্টেই লাগানো হতো, তো পোস্টের গায়ে দিয়ে তো তারটা নেমে আসতো, যে কেউ ধরলেই সে তো ইলেকট্রিফাইড হতো, তা শক খেত। সেই জন্য ওই ওই যে চীনামাটির পাত্র, তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। তা সেইগুলোকে যার মধ্যে চলাচল করতে পারে না তড়িৎ, এক জায়গায় স্থির থাকে, তাকে বলবো হচ্ছে আমি অন্তরক পদার্থ। আর যার মধ্যে দিয়ে তড়িৎ এক জায়গায় যেতে পারে, তাকে বলবো পরিবাহী পদার্থ। আর এক রকম আছে অর্ধপরিবাহী, মানে এদের এই খানিকটা অন্তরকের গুণ আছে, পরিবাহীর মতো ভালো পরিবাহীও নয়, আবার একেবারে তড়িৎ যেতে পারে না তাও নয়। এছাড়া আর এক রকম পদার্থের একটা অবস্থা পাওয়া যায় যখন সে অতি পরিবাহী হয়ে যায়। সেটা কীরকম, যে কয়েকটা পদার্থ খুব কম উষ্ণতায় সম্পূর্ণ পরিবাহীর মতো, কোনো বাধা নেই তার মধ্যে দিয়ে হুড় করে কারেন্ট যেতে পারে, আচরণ করে, তখন তাদের সেই অবস্থাটাকে বলা হয়েছে অতি পরিবাহী অবস্থা। সেটা যেমন যে -272°C উষ্ণতায় অ্যালুমিনিয়াম ওই রকম আচরণ করে, সে অতি পরিবাহী মতো আচরণ করে। ঠিক আছে, বোঝা গেল তাইলে? এখন ধরো দুটো পদার্থকে ঘষছি, কে প্লাস হবে আর কে মাইনাস হবে, এ কি ইচ্ছে মতো হবে? পাগলামি নেই প্রকৃতির রাজ্যে। এখন এই দুটো পদার্থকে ঘষলে যে কে প্লাস হবে কে মাইনাস হবে, সেইটা তখনও তো ইলেকট্রন থিওরি আসেনি, তা উনি ইলেকট্রনের আবিষ্কারও হয়নি, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষাগারে বিভিন্ন পদার্থ ঘষে 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 একটা শ্রেণী তৈরি করেছিলেন। এই যে শ্রেণীটা দেখতে পাচ্ছ এইখানটায়, তা এই এমনভাবে শ্রেণীটা তৈরি করলেন যে এই শ্রেণীর যে কোনো দুটো বস্তুকে যদি ঘষো, যে আগে আছে তাতে হবে প্লাস, আর যে পরে আছে সেই পদার্থটার মধ্যে হবে মাইনাস চার্জ। বুঝলাম? যেমন ধরো কাঁচ দিয়ে তুমি যদি পশমকে ঘষো, তাহলে কাঁচে হবে ঋণাত্মক তড়িৎ মাইনাস, আর পশমে হবে প্লাস। আবার সেই কাঁচকেই দিয়ে তুমি যদি রেশমের কাপড় দিয়ে কাঁচকে ঘষো, তাহলে কিন্তু কাঁচ হয়ে যাবে প্লাস। বুঝলাম? তাহলে এই পশম দিয়ে কাঁচকে ঘষলে, যেহেতু পশম আগে আছে, পশমে হবে প্লাস, কাঁচে হবে মাইনাস। আবার সেই কাঁচকে দিয়েই তুমি যদি রেশমকে ঘষো, যেহেতু কাঁচ আগে আছে, কাঁচে হবে প্লাস। তখন এক কাঁচেই একবার কখনো প্লাস কখনো মাইনাস হতে পারে, তখন রেশমে হবে মাইনাস। এইরকমভাবে যে এই যে শ্রেণী, এই শ্রেণীর মধ্যে দুটো পদার্থকে নিয়ে তুমি যদি ঘষাঘষি করো, তাহলে যে আগে আছে তাতে হবে প্লাস, আর যে পরে আছে তার মধ্যে সে হবে মাইনাস। এই 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 শ্রেণীটাকেই সে নাম দেওয়া হয় যে স্থির তড়িৎ শ্রেণী। আর এক রকমভাবে এই ঘর্ষণের ফলে তো তড়িৎ একটা পদার্থ আরেকটা পদার্থ ঘষে ঘষে দুটোকেই ইলেকট্রিফাইড করা যায়। আর এক রকমভাবে এখন একটা চার্জ পদার্থকে তুমি যদি আরেকটা পদার্থকে চার্জ করতে যাও, ওকে যদি ছুঁয়ে দাও, তাহলে তাতে চার্জ এসে যেতে পারে। এইটাকে ওটাকে টাচ করিয়ে দিলে এখান থেকে চার্জ ওটাই যাবে। এভাবেও একটা পদার্থ দিয়ে আরেকটা পদার্থকে চার্জ, অবশ্যই সেটা মাটির সঙ্গে লেগে থাকলে হবে না, কারণ সেই চার্জ থাকলে মাটিতে চলে যাবে। একটা অন্তরক পদার্থের উপরে কোনো পদার্থকে বসিয়ে একটা চার্জ পদার্থকে যদি তুমি তার কাছে লাগাও, তাহলে ওর ভেতরে সেই চার্জটা চলে যাবে। এইভাবে ওই পদার্থটাকেও তুমি চার্জ করতে পারো। এছাড়া আর একটা পদ্ধতি আছে, আর একটা বলে আহিত করা। একে বলে কোনো পদার্থকে চার্জ করাটাকে বলা হয় আহিত করা। হ্যাঁ, তো এখন এই আর একটা পদ্ধতি আছে, সেটা কি? সেটা হচ্ছে আবেশ। সেটা কীরকম, যে কোনো একটা পদার্থ, চার্জড পদার্থকে যদি অন্য একটা পদার্থের কাছে আনো, অন্তরক পদার্থের অন্তরক অবস্থায় সেই বস্তুটার কাছে আনো, তাহলে
তার যে নিকটতম প্রান্ত, সেই নিকটতম প্রান্তে হবে হচ্ছে বিপরীত আধান। মানে ধরো মাইনাস এনেছো আর এ আছে, এই আর একটা পদার্থ গেল, এটার মধ্যে মাইনাস চার্জ আছে, তাহলে এর যে কাছে এই দিকে হবে, এটা যদি মাইনাস থেকে থাকে এখানে হবে প্লাস, আর ওটা কি হবে, ওটা হবে মাইনাস। তার মানে নিকটতম প্রান্তে হচ্ছে বিপরীত আধান, আর দূরতম প্রান্তে হবে সমান আধান। এর যে আধান সেটা হবে এখানে, আর এর বিপরীত আধানটা হবে এখানে। তার কারণ ও সবসময় বিপরীত আধানকে আকর্ষণ করে আর সম আধানকে কী করে, বিকর্ষণ করে, সেই জন্য দূরে চলে যাবে। এই যে আধানটা, এখন যদি তুমি এটাকে যদি হাত দিয়ে স্পর্শ করে দাও এটাকে, তাহলে কী হবে, এই যে এই আধানটা যে দূরে চলে যাবে সেইখান থেকে তোমার শরীরের মধ্যে দিয়ে মাটিতে চলে যাবে, আর এই আধানটা কিন্তু ও টেনে রেখে থাকবে। সেই জন্য এই আধানটাকে বলা হচ্ছে বদ্ধ আধান, আর এই আধানটাকে বলা হয় মুক্ত আধান। এবারে আমরা এই যে ব্যাপারগুলো হলো, এটা একটু আমরা ইলেকট্রনীয় থিওরিতে দেখি। ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। আমরা এখন জানি যে কোনো পদার্থের মাঝখানে থাকে কি, পরমাণুর মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটনের প্লাস চার্জ, নিউট্রনের তো চার্জ নেই। তার চারদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায় হচ্ছে ইলেকট্রনগুলো। এখন এইরকম অবস্থা পদার্থটা আছে। এখন তুমি যদি একটা ধরো একটা দণ্ড প্লাস চার্জ আছে, তার এরকম একটা দণ্ড এসে এর সামনে ধরলে কী হবে, ইলেকট্রনগুলোর মাইনাস চার্জ আছে, তাকেও আকর্ষণ করবে, সেই ইলেকট্রনগুলি এদিকে চলে আসবে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরছে, সেই কক্ষপথ ধরেই ও এদিকে চলে আসবে। আর এদিকে চলে যাবে কি, এদিকে চলে যাবে এই প্রান্তে কি, এদিকে প্রান্তে কি থাকলো, এই নিউক্লিয়াসটা এদিকে রইল, তো এদিকে হয়ে প্লাস। তাহলে নিকটতম প্রান্ত হয়ে গেল মাইনাস চার্জ, আর দূরতম প্রান্ত হয়ে গেল কি, প্লাস চার্জ। এইভাবেই আবেশের মধ্যে হয়। আবার তুমি যদি মাইনাস চার্জওয়ালা দণ্ড আনো, তাহলে কী হবে, এই ইলেকট্রনগুলিকেও বিকর্ষণ করবে। মাইনাসকে সমচার্জকে কি আগেই বলেছি বিকর্ষণ করে দূরে পাঠিয়ে দেবে। কাছে থাকবে হচ্ছে নিউক্লিয়াসটা, তো এই দিকের প্রান্তে হবে প্লাস চার্জ, আর এই দিকের প্রান্তে হবে মাইনাস চার্জ। এখন দেখো, যদি তুমি একটা কাজ করো, এরকম একটা পদার্থ আছে, এরকম একটা পদার্থ আছে। এই পদার্থ তো পরমাণু দিয়ে তৈরি। এরকম পরমাণুগুলো থাকবে, বিভিন্ন পদার্থে বিভিন্ন সজ্জা। যাই হোক, এই পদার্থটার এইগুলো পরমাণুগুলো সব আছে। এখন তুমি এই যেটা দেখলে, এইবারে আমি যদি এখানে একটা এরকম চার্জ জানি, ধরো প্লাস চার্জ জানছি, প্লাস চার্জ জানলে কি হবে, প্লাস মাইনাসগুলোকে অ্যাট্রাকশন করবে, এদিকে কি আসে যাবে মাইনাস, এদিকে কি যাবে, ও প্রান্তটা কি থাকবে প্লাস, যেমন আগেটা বুঝালাম যেটা ইলেকট্রনগুলিকে এদিকে টানবে, তাহলে এই মুখে হয়ে গেল মাইনাস, উল্টো দিকে হবে প্লাস। এই প্লাসের জন্য আবার ওদের এই প্লাস ওদের ইলেকট্রনগুলিকে টেনে এইখানে হবে মাইনাস, আর ওর প্লাসের দিকে যাবে, এই প্লাস ইলেকট্রনগুলিকে মাইনাস, এটা হবে প্লাস, একই রকমভাবে মাইনাস প্লাস মাইনাস। তাহলে এইরকমভাবে এই সবকটা পরমাণুর ক্ষেত্রেই এই কাণ্ডটা হবে। এই প্রান্তে মাইনাস, এই প্রান্তে প্লাস প্লাস, এই প্রান্তে মাইনাস, এই প্রান্তে প্লাস মাইনাস প্লাস। তাহলে এই দিকটায় পুরোটাই দেখো কী হয়ে যাচ্ছে, এই প্রান্তটায় মাইনাস, সব মাইনাসগুলো মিলে এটা মাইনাস, আর এই প্রান্তে কী থাকছে দেখো সবারই প্লাস, তাই না? তাহলে এই প্লাসগুলো মিলে এদিকে কী হয়ে গেল, একটা প্লাস। তাহলে এই যে পদার্থটা, এই পদার্থের এই প্রান্তে নিকটতম প্রান্তে কী হলো, বিপরীত আধান, আর দূরতম প্রান্তে কী হলো, সমান আধান তৈরি হলো। এইভাবেই কোনো পরিবাহীকে তোমার আবেশের সাহায্যে আহিত করা যায়। বোঝা গেল ব্যাপারটা? এখন এই আবেশ কতগুলো নিয়ম মেনে চলে। সেটা কি, যে আবেশের ফলে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক, একই সাথে এ পাশে ধনাত্মক এদিকে ঋণাত্মক আধান সমপরিমাণে সৃষ্টি হয়। এখানেও যদি ধরে নাও, এদিকে যদি এইরকম তিনখানা থাকে পরমাণু, তাহলে মিলে এটাকে -3 হলো, এদিকে কী হলো মাইনাস, এই +4 -3 হলো, এদিকে কী হলো +3, এদিকেও 3টে +3, এদিকেও 3টে -3। এখন n সংখ্যক যদি থাকে তাহলে কি -n, এদিকে হলো +n।
ঠিক আছে, সমপরিমাণ, তাহলে সেই কথাটার মানে বোঝা গেল যে আবেশের ফলে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুই প্রকার আধান সৃষ্টি হয় সমপরিমাণ। ঠিক আছে, এবার এই আবিষ্ট, দেখো এই যে যে এটা হচ্ছে আহিত বস্তু, আর এইটাকে বলা হয় আবিষ্ট বস্তু। যার মধ্যে আবেশ হলো সেটা হচ্ছে আবিষ্ট বস্তু, আর যে আবেশ ঘটালো সে হচ্ছে আবেশী বস্তু, মানে আবেশী আধান, আর এই আধানগুলো হচ্ছে আবিষ্ট আধান। তাহলে আবিষ্ট পরিবাহীর যে প্রান্তে আবেশী আধানের নিকটতম প্রান্ত, সেই প্রান্তে আবেশী আধানের বিপরীত আধান, সেটাই দেখালাম। যে প্রান্ত নিকটতম সেখানে আবেশী আধানের বিপরীত আধান তৈরি হচ্ছে, আর দূরতম প্রান্তে আবেশী আধানের সম আধান সৃষ্টি হচ্ছে। বোঝা গেল আশা করি। আর আর আবিষ্ট আধানগুলি ক্ষণস্থায়ী। এগুলি ক্ষণস্থায়ী, মানে যতক্ষণ তুমি একে রেখেছো ধরে ততক্ষণ আছে। এটাকে যদি সরিয়ে নাও তাহলে আর কারোর আধান থাকবে না। যতক্ষণ এ আছে ততক্ষণ পর্যন্ত এ আবিষ্ট। যেই এটাকে সরিয়ে দিলাম, এটা আবার মিলে গিয়ে এই ইলেকট্রনগুলি এদিকে যেরকম যেরকম চলে ঘুরে চলে যাবে, তাহলে আর থাকবে না। এই জন্য বলা হচ্ছে এটা ক্ষণস্থায়ী। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধরো ওই আধান যে একটা একটা চার্জড করলে, মানে আহিত করলে একটা বস্তুকে, সেই বস্তুর পিঠে কি একই রকম সব জায়গায় কি একই রকম আধান থাকবে? হ্যাঁ থাকবে। যদি ওই যাকে আহিত করছো ও যদি গোলক হয়, ও যদি গোল হয়, তাহলে তার কার্ভেচার মানে বক্রতা সব জায়গায় সমান, তাই আধানটা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। কিন্তু তা যদি না হয়, ধরো পদার্থটা যদি এই রকম হয়, তাহলে কী হবে? দেখো এইখানে কার্ভেচারটা বেশি, বুঝতেই পারছো, এখানে কার্ভেচার থেকে এইখানে কার্ভেচারটা বেশি। তাহলে এই যে আধানটা সৃষ্টি হলো, এই আধানটা এইখানটা একটু বেশি হবে, বেশি আধান জমা হবে ওখানে। কারণ নিয়মই হচ্ছে যে কার্ভেচারের সঙ্গে যত কার্ভেচার বেশি হবে তত সেইখানে আধান জমা হবে সব থেকে বেশি। একটা যদি চৌকো হয়, এই যে চৌকো যদি হয়, এটা এরকম চৌকো হয়, তাহলে কী হবে? দেখো এখানে কার্ভেচারটা সমান, এখানে আধান সমান জমা হচ্ছে, সমান আধান জমা হচ্ছে। কিন্তু এইখানে দেখো প্রচণ্ড বেঁকে গেল, তাই না? এখানে এতে বেশি আধান জমা হবে। তারপরে এইখানটা এই কোণাগুলোতে বেশি আধান জমা হবে, আর বাকি জায়গাগুলোতে সম আধান হচ্ছে। তাইলে যত কার্ভেচার বেশি হবে, বক্রতা যত বেশি হবে তলের, সেইখানে আধান জমা হবে তত বেশি। এর উপর নির্ভর করেই কিন্তু ওই লাইটনিং অ্যারেস্টার যেটা তৈরি করা হয় সেটা তৈরি করা। এই যে পড়েছো, নিচু ক্লাসেও পড়েছো, ধরো একটা বাড়ি, উঁচু তলা অনেক বাড়ি, এইখানটায় লাইটিং অ্যারেস্টারটা লাগানো হয়, তাতে ত্রিশূলের মতো থাকে, এখানে মুখটা ভীষণ ছুচলো, আর এখান থেকে তাই তারটা এসে এইভাবে এসে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয় একটা ফলক। তাহলে এই হয়, এখানে যদি একটা মেঘ জমা হয় ধরো এসে, এই মেঘটায় ধরো প্লাস চার্জ আছে, তাহলে কী হবে? প্লাস এর নিকটতম প্রান্তে এখানে কী হবে? এই সূচিমুখগুলোতে মাইনাস চার্জ হবে, এবং যেহেতু এগুলো কার্ভেচার খুব বেশি, এখানে প্রচুর চার্জ জমা হবে। আর বিপরীত প্রান্তে তৈরি হবে কি সমচার্জ, সেটা মাটিতে চলে যাবে, আর্থ করা আছে। তারপরে তোমার এখান থেকে বাতাস আসছে, বাতাসের গায়ে টাচ লাগলে সেই বাতাসের কণাগুলোতেও মাইনাস চার্জ হয়ে যাবে স্পর্শের ফলে আহিত। এবার তখন কী করবে? মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, আর বাতাসটা ছুটে যাবে এদিকে এসে এই এটা কি মাইনাস চার্জ এখানে লেগে খানিকটা প্লাস চার্জ কমাবে, আর একটা বায়ু চলাচল, বায়ু স্রোতের সৃষ্টি হবে, এরকম আসবে, বাতাস যাবে, তারপরে মেঘটা খানিকটা সরে হয়ে যাবে। এইরকম লাইটিং অ্যারেস্টারটা তৈরি করা হয়। আচ্ছা, এই মোটামুটি মানে প্রাথমিক তথ্য, তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এর সঙ্গে আর একটা জিনিস একটু বুঝিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ছবি। কিছুই না, একটা কাচের পাত্র, সেই কাচের পাত্রটা এখানে একটা ছিপি দেওয়া আছে, মানে নন কন্ডাক্টার, উপরে একটা পরিবাহী পাত, তার সঙ্গে একটা রড এই ছিপির মধ্যে ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এর মাঝখানে ওই প্রথম তৈরি করেছিল সোনার পাত। খুব পাতলা করা যায় যাতে হালকা হয়, কারণ এই স্থিরতড়িতের তো একটা, যদিও গ্র্যাভিটেশনের ল মানে মহাকর্ষ বল থেকে অনেক গুণ বেশি, কিন্তু তাও তো একটা নির্দিষ্ট তার ক্ষমতা আছে। সে খুব ভারী পাত হলে তাদের উপর কাজ করতে পারবে না, সেই জন্য হালকা সোনার পাতকে হালকা করা যায় বলে সোনার পাত লাগিয়েছিল। সেই জন্য এটার নাম হয়েছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এখন আর সোনার পাত, এখন অ্যালুমিনিয়াম আবিষ্কার হয়েছে, অ্যালুমিনিয়াম পাতও খুব হালকা, অ্যালুমিনিয়ামের পাতলা পাত দুটো এরকম লাগানো থাকে। এবারে ধরো তুমি একটা আর কি করা, আর একটা কাজ করা হয় এই বিক্ষেপ বাড়ানোর জন্য। এই ওই যে কাচের পাত্রটার ভেতরের দিকে একটা টিনের পাত থাকে। তা তুমি এইখানটায় একটা ধরো এনেছো, একটা প্লাস চার্জ এনেছো, তাহলে আবেশ একটু আগে পড়লে, আবেশের ফলে নিকটতম প্রান্তে কী হবে? এখানে মাইনাস চার্জ হবে জমা,
আর দূরতম প্রান্তে কী হবে, প্লাস চার্জ। তাহলে এবারে এই পাতেও প্লাস চার্জ, এই পাতেও প্লাস চার্জ, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে। সেই জন্য যে পদার্থটা আনলে ওতে যদি চার্জ থাকে তাহলে সঙ্গে সঙ্গে পাতটা এটা ফাঁক হয়ে যাবে, তাতে বুঝতে পারবে যে যাকে আনলে তাতে চার্জ আছে। আর এই বিক্ষেপ বাড়ানো যে এটা যদি প্লাস হয় তাহলে এই যে টিনের পাত তার নিকটতম প্রান্তে মাইনাস চার্জ, আর দূরতম প্রান্তে কী হবে, প্লাস চার্জ। এটাকে যদি আর্থ করো টিনের পাতটাকে তাহলে এই প্লাস চার্জটা মুক্ত আধান, সে মাটিতে চলে যাবে। আর এই যে বদ্ধ আধান যেটা যেতে পারবে না, সেই মাইনাস প্লাসকে আকর্ষণ করে ফাঁকটা আরও বাড়াবে, যাতে ভালো ফাঁকটা বোঝা যায়। তাহলে এই দিয়ে কি করা যায়, কোনো পদার্থে চার্জ আছে কি না সেটাও জানা যায়। আর কি করা যায়, তুমি যদি আগেই এটাকে প্লাস চার্জে চার্জ করে রাখো, তারপরে আর একটা পাত্র আনলে পরে যদি দেখো যে ফাঁক আরও বেড়ে গেলে, তাহলে বুঝতে হবে সেটাও প্লাস চার্জ আছে। আর যদি এটা যদি মাইনাস চার্জ থাকে তাহলে কী হবে, ফাঁকটা কমে যাবে, কারণ খানিকটা মাইনাস প্লাসকে খানিকটা প্রশমিত করে ফাঁকটা। এই সব কাজ এই দিয়ে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে করা যায়। এই হলো মোটামুটি। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, এই আমাদের তো ফিজিক্যাল সায়েন্স, মানে ভৌত বস্তু কাকে বলে, যাকে পরিমাপ করা যায়, সব মাপযোগ করতে হবে, তাই না? এখন এই মাপযোগ করার জন্য বিজ্ঞানী কুলম্ব তিনি একটা সূত্র আবিষ্কার করেছেন, অনেকটা গ্র্যাভিটেশনাল লয়ের মতোই সূত্রটা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তিনি এটা করেছেন যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ঠিক দেখো তো, গ্র্যাভিটেশন আগে পড়েছো মাধ্যাকর্ষণ, সেটা মহাকর্ষ পড়েছো, মহাকর্ষ লয়ের মতো একই রকম ল। তাহলে এই যে আর কি হবে, আর এই চার্জ দুটো কার উপর নির্ভর করে কি, এবং সবসময় কাজ করবে এই দুটো যে আধান যোগ করে যে সরলরেখা, এই সরলরেখা বরাবরই কাজ করবে, এই সরলরেখা বরাবরই কাজটা করবে বলটা। আর মাঝখানে মাধ্যমটা কী আছে তার উপর নির্ভর করবে। গ্র্যাভিটেশনে মাধ্যমের উপর নির্ভর করতো না, কিন্তু এখানে মাধ্যমের উপর নির্ভর করবে। আচ্ছা, এখন ধরো দুটো চার্জ Q1 এবং Q2, দুটোর মধ্যে দূরত্ব R। তাহলে এই যে আকর্ষণ যদি একই আধান সমজাতি হয় তাহলে হবে বিকর্ষণ, আর যদি বিভম হয় আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে এই দুটো আধানের গুণফল Q1 × Q2, তার জন্য কি হচ্ছে, সমানুপাতিক। আর দূরত্বের বর্গের ব্যস্ত, F is proportional to 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার ভেদের সংযোগ সূত্র যদি করো তাহলে F is proportional to কী হবে, এই Q1 Q2-র সঙ্গে সমান্তরাল কখন হবে, যদি দূরত্বটা স্থির থাকে। সংযোগ সূত্র থেকে আমরা পেলাম কি, তাহলে F মানে আকর্ষণ বা বিকর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এখন তাহলে বেদের নিয়ম অনুযায়ী F = K × Q1 Q2/r²। K হলো একটা ধ্রুবক, একে আনুপাতিক ধ্রুবক, এর মান কার উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। এই F Q R এদের উপর নির্ভর করছে, এছাড়া মাধ্যমের উপরও নির্ভর করছে F এর মানটা। এইটা পেলাম। তাহলে SI পদ্ধতিতে এই K এর মানটা হচ্ছে 1/4πε0 এরকম হয়, ধরা সুবিধার জন্য। এর মানটা, টোটাল মানটা দাঁড়া হচ্ছে 9 × 10⁹। ε0কে কী বলছে, শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ক্ষেত্রতা, ε0কে বলা হয়। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়। আর তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এইটার মান বাতাসে, এটা অন্য মাধ্যম হলে এপসাইলন হবে। দেখেন যদি দেখো এখানে যদি Q1 = Q2 = 1 হয় এবং আর এর মান যদি হয় 1, তাহলে F = কত হচ্ছে 1/4πε0, তার মানে হচ্ছে 9 × 10⁹ নিউটন। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বায়ু বা শূন্য মাধ্যমে দুটি সমান ও সমজাতীয় আধান পরস্পর থেকে কত দূরে থাকবে, R = 1, মানে 1 মিটার দূরে অবস্থান যদি করে যদি পরস্পরের প্রতি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে সেই দুটো আধানের প্রত্যেককে আমি বলবো 1 কুলম্ব আধান। এটা হচ্ছে কুলম্বের ডেফিনেশন, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে বা স্থির তড়িৎ এককে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব, ESU আধান। সেটা কাকে বলবো, যে দুটি সমান এবং সমজাতীয় আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে থাকলে
যদি পরস্পরের প্রতি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে আমরা ওই প্রত্যেকের আধানকেই বলবো যে 1 স্ট্যাট কুলম্ব বা 1 এসইউ আধান। তাহলে দেখা যাচ্ছে 1 কুলম্ব এই এসআই আর সিজের সম্পর্ক কি, 1 কুলম্ব ইজিক্যাল টু 9 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা এসইউ একক। এছাড়াও তড়িৎচুম্বকীয় একক বলে একটা একক আছে, সেখানে ইএমিউ বলা হয় 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, 1 ইএমিউ আধান বা এটাকে বলা হয় 1 কুলম্ব। তাহলে তার সঙ্গে কুলম্বের সম্পর্ক কি, 1 কুলম্ব মানে এখন এবার এই যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি? এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে যে ধরো ভেক্টর যেভাবে আমরা করেছি, যে ধরো ও বিন্দু যে মূল বিন্দু এখান থেকে মাপবো, সেখান থেকে যে Q1 চার্জটার দূরত্ব হচ্ছে R1, মানে এর R1 দূরে আছে, R1 ভেক্টর দূরে আছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে বলবো Q1 এর হচ্ছে R1, আর Q2 অবস্থান ভেক্টর R2, মানে R2 দূরে আছে, এটা ভেক্টর। আর তাদের দুটোর মধ্যে তাহলে Q1 Q2 এর মধ্যে আকর্ষণ বল কত হবে? আকর্ষণ বল হবে এই যে ধরা যাক যে তাহলে Q1 আধানের জন্য, এই Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর মানটাকে আমরা 21 বলে লিখব, F21। সেটা ইজিক্যাল টু কত হবে? Q1 Q2 বাই R² হওয়ার কথা, কিন্তু R² করতে গেলে এখানে তো একটা অবস্থান ভেক্টর তাহলে দিতে, মানে ওই ডিরেকশন ভেক্টর দিতে হবে। সেই জন্য আমি করলাম কি, নিচের ভেক্টরটাকে কিউব করলাম, উপরের ভেক্টরটাকে একটা ভেক্টর রাখলাম R21, এই দূরত্ব R21 স্কোয়ার বা স্কোয়ার না R21 কিউব ইন্টু R21, ওটা কাটাকাটি করলে সেই স্কোয়ারই হচ্ছে। এরকম করে তাহলে ভেক্টর দিকটাও প্রকাশ পাচ্ছে ভেক্টরটা থাকার জন্য, এইরকম করে লিখতে হবে। আর উল্টোটা এর জন্য এর কত হবে, সের জন্য কত হবে হচ্ছে Q1 Q2 বাই 4π, এটা R12 কিউব ইন্টু R12, মানে এটা ডিরেকশন এদিকে হবে টানটা, এদিকে টানটা এদিকে হবে, এই জন্য আর কি ওই ভেক্টর দিয়ে করলে এই ব্যাপারটা হবে। এখন এছাড়াও একটা আছে যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি বলতে কি বুঝি, এটা একটা করা হয়। সেটা হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ই, সেই কোনো একটা মাধ্যমে ই, আর শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এদিকে ε0, তাহলে এই যে অনুপাতকেই বলা হচ্ছে ই বাই ε0 হবে ওই ই যে মাধ্যমে, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, সেটা হচ্ছে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এই হচ্ছে কুলম্বের সূত্র। এখন ধরো এই কুলম্বের সূত্র দিয়ে তোমার বইতেও অঙ্ক আছে, আমি ছোট ছোট কয়েকটা অঙ্কর কথা বলছি। যেমন ধরো যে আমি যদি এরকম ব্যাপারটা করি, যে প্রথম অঙ্কটা দেখো যে সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। কি হলো ব্যাপারটা, কি বললো যে ধরো দুটো বিন্দু আধান, 1 নম্বর অঙ্কটা, এই একটা আধান আর এই একটা আধান, এটা সমান মান ধরি, এটারও মান কিউ, এটারও মান কিউ, এটা বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। এখান থেকে এটা কত আছে? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে আছে। তাহলে তাদের মধ্যে কতটা আকর্ষণ বল, এফ কত হচ্ছে? এফ ইজিক্যাল টু 50 মিলিগ্রাম ওয়েট। এটা অভিকর্ষীয় এককে বলেছে, বুঝতেই পারছো। মিলিগ্রাম ওয়েট মানে হচ্ছে কত, ইজিক্যাল টু মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.05 গ্রাম ওয়েট ইজিক্যাল টু কত হলো? 0.05 ইন্টু 980, এত কি হবে? ডাইন। তাহলে সিজিএস পদ্ধতি বলে কে এর মান 1, এই যে সিজিএস পদ্ধতিতে আছে, সিজিএস পদ্ধতিতে কি হবে? এফ ইজিক্যাল টু Q1 Q2 বাই, সিজিএস পদ্ধতি এই এর মানটা 1 হয়, Q1 Q2 বাই R², এই তো ফর্মুলাটা। তাহলে এফ মানে হচ্ছে কত হলো? এফ এর মানটা 0.05 ইন্টু 980 ইজিক্যাল টু Q1 Q2, মানে Q1 এর মানও কিউ,
আর কিউ টুর মানও কিউ, সমান আধান ধরেছি কিউ, ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে কত, কত বলেছে 10 সেন্টিমিটার, তাই আর ইজিক্যাল টু কত 10 সেন্টিমিটার, আর ইজিক্যাল টু 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তাহলে এটা এখানে কী হবে 5/100, 5/100 ইন্টু 980 ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ইজিক্যাল টু কিউ স্কোয়ার বাই 10 স্কোয়ার। দেখো 5, এই শূন্যটা কাটলো, 5 দুগুণি 10, 2 আর এটা কাটলে 49, তার মানে 7 স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই 10 স্কোয়ার। তাহলে সুতরাং 7 ইজিক্যাল টু কিউ বাই 10, তাহলে কিউর মানটা কত হচ্ছে, কিউর মান কত হচ্ছে 70 কুলম। 70 কুলম হবে না, 70 স্ট্যাট কুলম হবে, সিজিএস পদ্ধতিতে আছে 70 ইএসইউ একক বা স্ট্যাট কুলম। হ্যাঁ, হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। সে ইয়ে দিয়ে 2 নম্বরটা দেখ, দুটি বিন্দু আধান প্লাস 4e আর প্লাস ই পরস্পর থেকে এ দূরত্বে আছে। 2 নম্বর অঙ্ক, দুটি বিন্দু আধান, একটা হচ্ছে এইটা প্লাস 4e, এই একটা আধান, আর একটা হচ্ছে প্লাস ই। এই দুটো আধান পরস্পর থেকে কত দূরত্বে আছে, এ দূরত্বে আছে, এ দূরত্বে অবস্থিত। তৃতীয় একটি আধান কিউকে কোথায় রাখলে সম্পূর্ণ সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। মনে করি তৃতীয় একটি আধানটাকে এইখানতে রাখা হয়েছে, তৃতীয় একটি আধান কিউ, এখানে কিউ আধান একটা রাখা হয়েছে, এই পুরো দূরত্বটা মনে করি 4e থেকে এটাকে এক্স দূরত্বে রাখা হয়, মনে করি 4e থেকে এক্স দূরত্বে রাখা হয়েছে, এক্স দূরত্বে রাখা হয়েছে। তাহলে ই এর থেকে দূরত্বটা কত, ই এর থেকে দূরত্বটা কত, এ মাইনাস এক্স, ই এর থেকে দূরত্বটা এ মাইনাস এক্স। তাহলে দেখো এইটার জন্য যে বল এইখানে সাম্যাবস্থা থাকবে মানে কি, এর উপর যা বল প্রয়োগ করবে এর উপর একই বল প্রয়োগ করবে। তার মানে এ যদি এর উপরে যদি F1 বল প্রয়োগ করে, যদি F1 বল যদি এদিকে প্রয়োগ করে, তাহলে এও এর উপরে কত বল প্রয়োগ করবে, F2 বল, এই F1 বলই প্রয়োগ করবে, তাই না? তাহলে F1 যদি F2 বল প্রয়োগ করে, তাহলে F1 ইজিক্যাল টু কী হবে, F2। এখন F1 মানে প্লাস 4 এর জন্য আকর্ষণ বল F1 কত হবে, কুলম্বের সূত্র অনুযায়ী কত হবে, এখানে Q1 কত 4e ইন্টু Q2 কত Q, তাই না? Q আর 4 এর মধ্যে আকর্ষণ বল, সেটা কত 4e ইন্টু Q ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে কত, এখানে কিউ থেকে দূরত্ব কত, এক্স ধরেছি, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এইটা কত, এই এবার এর সঙ্গে এর আকর্ষণ বলটা কত, দুটো সমান হলেই তো সাম্যাবস্থায় থাকবে, কোনো দিকে যাবে না। তাহলে এটার মধ্যে এর আকর্ষণ বলটা কত, দেখো এর এটা হচ্ছে কিউ ইন্টু এ কত ই ডিভাইডেড বাই এর মধ্যে দূরত্ব কত, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স এর স্কোয়ার। তাহলে দেখো ই ই কিউ কিউ কেটে যাচ্ছে, কি থাকছে 4/x স্কোয়ার ইজিক্যাল টু, এরপরে থাকে ই কেটে গেছে 1/a মাইনাস এক্স স্কোয়ার। আর এবার তুমি এটাকে বর্গমূল করে দাও, স্কোয়ার রুট করে দাও, স্কোয়ার রুট করলে 4 কত হবে 2, এক্স স্কোয়ার কত হবে এক্স, আর এদিকে স্কোয়ার রুট করলে কত 1/a মাইনাস এক্স। ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কত হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স ইজিক্যাল টু 2a মাইনাস 2x। এবার 2xটা এদিকে আসলে কত হবে, এদিকে 3x ইজিক্যাল টু 2a, তাহলে x ইজিক্যাল টু কত 2a/3, অর্থাৎ কি লিখবে, অর্থাৎ প্লাস 4e আধান থেকে 2a/3 দূরত্বে কিউ আধানটি রাখলে দূরত্বে এবং প্লাসি আধানের দিকে, মানে এদিকে রাখলে তো হবে না, এদিকে রাখলে তো হবে না,
আধানের দিকে কিউ আধান রাখলে সংস্থাটি সামনে থাকবে। বোঝা গেল? দেখো তারপরে হচ্ছে বলছে যে 8 গ্রাম ভরের একটা সোলার বল, এই একটা সোলার বল আছে, তার ওজন হচ্ছে 8 গ্রাম। 8 গ্রাম ভরের একটা সোলার বল, এর ভর হচ্ছে 8 গ্রাম। তাহলে এই ভর যদি 8 গ্রাম হয় তাহলে গ্র্যাভিটেশন বল থেকে নিচের দিকে টানবে। 8 গ্রাম মানে কত? 8 গ্রাম, 8 গ্রাম মানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার, এই 8 গ্রাম ইজিক্যাল টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, -3 কেজি। আর তাকে যদি আমি 9.8 দিয়ে গুণ করে দিই তাহলে এত নিউটন বল ওজন তার নিচের দিকে কাজ করছে। বলছে এর থেকে এটা যে এ বল, এই এ বলটা এর আধান হচ্ছে 5 ইন্টু Q1 বা QA, তুমি দেখো QA ইজিক্যাল টু হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কুলম। এখন বলছে এই 5 সেন্টিমিটার নিচে, মানে এটার থেকে এর অর্ধেক থেকে 5 সেন্টিমিটার নিচে আর একটা বল রাখলে তুমি, ধরো সেটা যে বি বল, আরেকটি সোলার বল বি কে কি মানে রাখলে, মনে করি Q2 মানে, মনে করি এর আধান হচ্ছে QB, তাহলে এ শূন্য অবস্থায় ভাসবে। দিলে এ বলটি স্থির অবস্থায় বাতাসে ভাসবে। কেন ভাসবে? তার দায় কি? এদিকে তো একটা বল, যে কোনো জিনিসকে রাখলে সে তো গ্র্যাভিটেশনটা নিচের দিকে পড়বে সবসময়। তাহলে নিশ্চয়ই উল্টো দিকে একটা বল দিতে হবে। সেটা কি হতে হবে? এটা যেহেতু তোমার প্লাস চার্জ, এখানেও প্লাস চার্জ দিয়ে রাখতে হবে, বিকর্ষণ করতে হবে এইদিকে, এদিকে একটা বিকর্ষণ বল লাগবে। যত বল এদিকে দিচ্ছে সেই বলটা এদিকে দিতে হবে। তাহলে এফটা কুলম্বের সূত্র অনুযায়ী এফটা কত হবে? এফ ইজিক্যাল টু হবে তোমার QA, মানে 1/4πε0, এসআইতে আছে তাই এটা লিখতে হবে, ইন্টু QA ইন্টু QB বাই, এটা আর ইজিক্যাল টু 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই, ধরো আমি আর স্কোয়ার এটা লিখলাম। এটা ইজিক্যাল টু কত হচ্ছে তোমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাই দেখালাম না আগে কিউ এর মানটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হয়। তাহলে এত ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপরে ইন্টু QA, কিউ এর মানটা আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু পরেরটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, দূরত্ব 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কত? সেন্টিমিটারটাকে তোমাকে নিতে হবে মিটারে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা স্কোয়ার। এইটা ইজিক্যাল, দেখো এইটা ওই এর সঙ্গে সমান হবে নিশ্চয়ই, এমজির সঙ্গে সমান হবে, মানে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 9.8, এর সঙ্গে সমান হতে হবে। তাহলে হবে, তাহলে কিউ ইজিক্যাল টু কত হচ্ছে? তাহলে কিউ ইজিক্যাল টু হচ্ছে, বা কিউ তো না, এটা কিউবি আমি বলেছিলাম, কিউবিটা কত হচ্ছে? ওই চার্জের মানটা কত হচ্ছে? চার্জের মানটা হচ্ছে 8 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার স্কোয়ার, এর ক্রস মাল্টিপ্লিকেশন এখানে গেল, ডিভাইডেড বাই কত হবে?
তোমার 8 ইন্টু দিস ডিভাইডেড বাই, এইগুলো নিচে আসবে 9 ইন্টু 10⁹ ইন্টু 5 ইন্টু 10⁻⁻8, এইটা হবে। এইটা তুমি করে দেখো, তোমার জিনিসটা দেখো ক্যালকুলেটারে করে এটার মানটা এরকম অ্যাপ্রক্সিমেটলি এইটা দাঁড়ায় কি না। আমি ক্যালকুলেটারে করেছি 4.36 ইন্টু 10⁻⁻7 কিউবির মানটা এইটা হওয়া দরকার। ঠিক আছে, এবারে বইয়ের অঙ্কগুলো এটা ভালো করে পড়ে নিয়ে, বইটাও পড়ে নিয়ে শুনে বইটা পড়ে বইয়ের অঙ্ক প্র্যাকটিস করতে